ডক্টর ইউনূসের লিভ টু আপিল খারিজ, দিতে হবে 12 কোটি টাকা দান কর। জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে। এবং বিএনপি ক্ষমতার জন্য বেপরোয়া, বললেন ওবায়দুল কাদের। ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণের অভিযোগ ফখরুলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এনবিআর আরোপিত দান কর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনবিআর এর পাওনা 12 কোটি টাকা কর দিতেই হবে ডক্টর ইউনূসকে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। 1990 সালের দান কর আইন অনুযায়ী 2011-12 করবর্ষে মোট 61,57,69,000 টাকা দানের বিপরীতে প্রায় 12,28,74,000 টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। দানের বিপরীতে কর দাবি করে এনবিআর এর এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ডক্টর ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না। 2014 সালের 20 নভেম্বর ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে দেয়া হয়। এরপর 2015 সালে তিনি হাইকোর্টে 3টি আয়কর রেফারেন্স মামলা করেন। নোটিশের কার্যকারিতা স্থগিত চেয়ে 2015 সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এনবিআর এর আরোপ করা দান কর বৈধ ঘোষণা করে গত 31 মে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন ডক্টর ইউনূস। আপিলের যে আবেদন করেছিলেন সেটা খারিজ করে দিয়েছে, অর্থাৎ যে কমিশনার, যে ডেপুটি কমিশনার যে দাবিটা ওনার উপর জারি করেছিলেন, সেই দাবিটা এখন সঠিক বলে প্রমাণিত হয়েছে। ফার্স্ট কন্ডিশন হলো, যখন আমি ট্রান্সফার করবো, ট্রান্সফার করলে গিফট ট্যাক্স অ্যাপ্রোচ করবে। তা আমারটা যেহেতু ট্রান্সফার হলো না, সেহেতু আমার ট্যাক্স হওয়ার কথা না, এই যুক্তিটা আমি দিয়েছি। এনবিআর এর দাবি করা 15 কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ডক্টর ইউনূস এরই মধ্যে 3 কোটি টাকা দিয়েছেন। বাকি প্রায় 12.5 কোটি টাকা এখন তাকে দিতেই হবে। ডিটটা উনি হয়তো ওইভাবে দেখেন নাই, ওখানে ক্লিয়ার লেখা আছে, উনি এগুলো সব দিয়ে দিচ্ছেন। ওদের দায়িত্ব সব হচ্ছে ট্রাস্টে, এবং হাইকোর্ট বিভাগ ওই 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। কোর্ট আমাকে বলেছে যে আপনারা তো গিফট বলতেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনারা বাই ডিড অফ ট্রাস্ট সেখানে টাকাটা ট্রান্সফার করছেন। তাহলে তো এটা কি ট্রান্সফার অফ ফান্ড টু ট্রাস্ট অর ইটস এ গিফট? এই একটা কনফিউশন হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল 5:40 কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি রোমে পৌঁছান। 23 জুলাই রোববার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসান ও ইতালির মিনিস্টার প্লেনিপটেন্টিয়ারি উবার্তো ভেনি ডি আরশিরাফি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী পার্কো দি প্রিন্সিপি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্র তাপমাত্রা উপেক্ষা করে হোটেলের রাস্তায় অপেক্ষা করেন ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগান দিয়ে বরণ করে নেন তারা আওয়ামী লীগ সভাপতিকে। আগামী 2 দিন প্রধানমন্ত্রী ইউএন ফুড সামিট ও পার্শ্ব বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন। 25 তারিখ ইতালি প্রবাসীদের সংবর্ধনায় অংশ নেবেন। 26 জুলাই ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইতালির রোমে সোমবার শুরু হওয়া জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন ইউরোপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলন ও প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায়। রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। হাজার বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সমন্বয় সাথে আধুনিকতার ছোঁয়ায় এরই মধ্যে ইউরোপের অন্যতম এক উন্নত দেশ হিসেবে নিজেকে মেলে ধরেছে ইতালি। সুনির্দিষ্ট করে বললে সেই পরিচয়কে আরও খানিকটা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে রাজধানী রোম। সুন্দর পরিপাটি গোছানো এই শহরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারকার জাতিসংঘ খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলন ফুড সিস্টেম সামিট।
যেখানে বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য ৭৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটি সহ অংশ নিচ্ছেন এনজিও ব্যক্তিত্বরাও। বৈশ্বিক অর্থনৈতিক সংকট বাস্তবতায় এবারকার এই সম্মেলন ইতিবাচক দিক হিসেবে দেখছে বাংলাদেশ। প্রথম দিনেই তিনি রোমে যে জাতিসংঘের ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা আছে, এফএও, ইফাদ এবং ডব্লিউএফপি, তার যে ৩জন নির্বাহী প্রধান আছেন তাদের সাথে প্রথম দিনের বিভিন্ন সময়ে তার বৈঠক হবে। সম্মেলনের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত হাই কমিশনারদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। পাশাপাশি ইতালির সাথে জ্বালানি সহযোগিতা বিষয়ক চুক্তি ভূমিকা রাখবে জ্বালানি সংকট মোকাবেলায়। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সময় দুদেশের মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সেটি হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এনার্জি কোঅপারেশন। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির আগমনে প্রস্তুতি সভা করেছে ইতালি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার কথা জানান শীর্ষ নেতারা। যেই উন্নতি বাংলাদেশে হয়েছে তাতে এই সরকারকেই দরকার। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে একটি নাগরিক সম্বর্ধনা হবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা একটা সর্বশ্রেষ্ঠ এবং খুব সুন্দর একটি নাগরিক সম্বর্ধনার আয়োজন করবে ইনশাআল্লাহ। সব ইউরোপ জুড়ে আমাদের মুজিব সৈনিকেরা কাজ করবে এবং প্রধানমন্ত্রীকে আবারও উন্নয়ন সরকার হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবারও প্রধানমন্ত্রী বানাবো। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদেরকে প্রস্তুত রাখারও অঙ্গীকার করেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। কোভিড পরবর্তী টালমাটাল বিশ্ব আর বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের এবারের খাদ্য সম্মেলন, যাতে যোগ দিচ্ছে বাংলাদেশও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলনে যোগদান এবং পার্শ্ব বৈঠকগুলো থেকে ইউরোপে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক তা নতুন কোন মাত্রায় পৌঁছে সেটাই এখন দেখবার বিষয়। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, রোম, ইটালি। বিএনপি ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। দলটি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন হবে, গণতন্ত্র গিলে খাবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক মরে গেছে, ওটাকে জীবিত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচনের নিয়ম, কারো ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে, আদালতের আদেশ, ওটাকে জীবিত করে লাভ। আরেকবার ক্ষমতায় গেলে এরা আবারও হাওয়া ভবন করবে। আরেকবার ক্ষমতায় গেলে গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ গিলে খাবে। ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার জনগণের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সব ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে শুধু বিএনপির নেতাকর্মী নয়, মুক্তমনা মানুষও হয়রানির শিকার হচ্ছেন। বিরোধী দল দমনে ডিজিটালাইজেশন সহ ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। আরও বলেন, গণ অভ্যুত্থানের ভয়ে বিএনপির সমাবেশের দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখছে সরকার। অভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র, ইন্টারনেট শাটডাউন। নির্যাতনকারী পুলিশ কেড়ে নিচ্ছে মিছিল অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ডিভাইস, মোবাইল ফোন। তারা তৈরি করেছে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিএসএ। এই গণবিরোধী আইনের বলে ইতিমধ্যেই শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক ও স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 176 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুধু ঢাকাতেই মারা গেছে 8 জন, আর ঢাকার বাইরে 1 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে 2292 জনের।
এর মধ্যে শুধু ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1064 জন, আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1228 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 32,977 জন। আক্রান্তদের মধ্যে 36.6% নারী ও 63.4% পুরুষ। নতুন কোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি বলে জানিয়েছেন কমিশনার আনিসুর রহমান। বিকেলে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আরও বলেন, মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের পর মাত্র 2টি দলকে চূড়ান্ত করা হয়েছে। তবে এই বিষয়ে 26 জুলাই পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর নির্বাচন কমিশন আবেদনকারী রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে 30 জুলাই চট্টগ্রামে উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এবার খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়কত্ব কে করবেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানালেন, তামিম ইকবালই থাকছেন ক্যাপ্টেন। পারভেজ খোকনের রিপোর্ট। I am retiring from international cricket effecting right now. হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরের দিনই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা তা নিয়ে রয়েছে দুআশা। তবে তামিমে যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইসব কথা বলেন বিসিবি সভাপতি। আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নাই। তামিম যেহেতু খেলে নেই 2টো ম্যাচ, সেই 2টো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন। আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক। আপাতত 1.5 মাসের ছুটি কাটাচ্ছেন তামিম। পরিবার নিয়ে গেছেন দুবাই, সেখান থেকে চিকিৎসা করাতে যাবেন লন্ডনে। তামিমকে সুস্থ করে তুলতে বোর্ডের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পাপন। কন্টিনিউয়াসলি 2 বছর ধরে তো যখন যা চাচ্ছে ওকে চিকিৎসার জন্য দেশে বিদেশে যা যা বলছে আমরা সবই করছি। ইনজেকশন দিতে হবে, নাহলে সার্জারি করতে হবে, ফাইন, যেটা লাগবে আমরা করবো ওর জন্য। মানে আমরা এক পায়ে খাড়া, ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এদিকে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা মেন্টর হিসাবে দেখা যাবে কিনা এই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের লিভ টু আপিল খারিজ, দিতে হবে 12 কোটি টাকা দানকর। জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে। এবং বিএনপি ক্ষমতার জন্য বেপরোয়া বললেন ওবায়দুল কাদের, ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণের অভিযোগ ফখরুলের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।